তো সিলেবাসে যেটা রয়েছে সেটা হচ্ছে যে পিজেন্ট কাকে বলে, পিজেন্ট কাদেরকে আমরা বলবো, কনসেপচুয়াল ডেফিনিশনাল ইস্যু, আর হচ্ছে যে পিজেন্ট্রির হিস্ট্রি, আর ইন্ডিয়াতে পিজেন্ট্রিকে কীভাবে দেখা হয়েছে। এই হচ্ছে মূল তিনটে বিষয় আমাদের পিজেন্ট সম্পর্কে আছে। সবার আগে আমাদের জানতে হবে যে আমরা পিজেন্ট বলবো কাকে এবং কেনই বা এদেরকে পিজেন্ট বলবো। হঠাৎ করে পিজেন্ট বলে একটা অজানা শব্দ, এতদিন ধরে আমরা ট্রাইব পড়েছি, সিটি পড়েছি, সিভিলাইজেশন পড়েছি, কিন্তু পিজেন্ট তো পড়িনি। তো পিজেন্ট বলে একটা আলাদা শব্দ আমরা কেন হঠাৎ করে লিটারেচারে আসতে শুরু করলো। তো আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে পিজেন্ট বলতে যেটা বোঝানো হয় সেটা মূলত হচ্ছে, প্রথম কথা পিজেন্টকে কীভাবে ডিফাইন করা হবে সেটা নিয়ে প্রচুর কনফিউশন আছে। মানে কাকে পিজেন্ট বলবো আমরা সেটা নিয়ে প্রচুর সমস্যা আছে। কেন আছে সেটা বললে বুঝতে পারবি। কারণ প্রথমত হচ্ছে যে পিজেন্ট হচ্ছে ফার্মার্স, ডেফিনেটলি, যারা কিনা চাষ করে, কিন্তু চাষ তো আদিবাসীরাও করে। তাহলে আমরা কি আদিবাসীদের পিজেন্ট বলতে পারবো? বোধহয় পারবো না। কেন পারবো না? কারণ পিজেন্ট শব্দটার প্রয়োজন হয়ে পড়ল যখন রবার্ট রেডফিল্ড দেখতে পেলেন যে একটা আদিবাসী গ্রামীণ সমাজ আর একটা নাগরিক সমাজটা ছিল মনে আছে মডার্ন সিটি অফ মেরিডা, মেক্সিকোর একটা শহর, আর একেবারে আদিবাসী একটা সমাজ, সেটার নাম সম্ভবত চ্যাংকম। তো এই দুটো সমাজকে আমরা দুটো অন্তিম অংশ হিসাবে ভাবছি, দুটো পোল হিসাবে ভাবছি। দুটো পোল, একটা হচ্ছে ফোক পোল, একটা হচ্ছে আরবান পোল। এবারে রেডফিল্ডের বক্তব্য ছিল, রেডফিল্ডের আগে পর্যন্ত লোকজনের বক্তব্য ছিল যে ফোক পোল আর আরবান পোল এই দুটোর মধ্যে যেন একটা দেওয়াল তোলা আছে, যেন এর সঙ্গে এর কোনো আদান প্রদান হয় না, এরকম একটা ভাবনা ছিল। সেই ভাবনার পেছনে অনেকগুলো কারণও ছিল। কারণ এটাও ঠিক যে তখনকার দিনের কমিউনিকেশন সিস্টেম থেকে শুরু করে সবটাই এমনই ছিল যে দুটো কারণ ছিল। এক হচ্ছে যে তোর অ্যাপারেন্টলি দেখে মনে হবে যেন গ্রামগুলো আলাদা শহরগুলোর থেকে, আর দ্বিতীয়ত আরেকটা বড় বিষয় হচ্ছে যে ব্রিটিশ কলোনাইজাররা, যারা কিনা আমাদের দেশে দীর্ঘদিন ধরে, আমাদের মতো বিভিন্ন দেশে দীর্ঘদিন ধরে রাজত্ব করেছে, তাদের পক্ষে গ্রামকে একটা সেলফ সাফিসিয়েন্ট ইউনিট হিসাবে ভাবলে সুবিধে হতো। এটা তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাটেগরিক্যালি বোঝার সুবিধের জন্য করা। এখন তো যাই হোক, এইভাবে তো দীর্ঘদিন ধরে এই ভাবনাটাই ছিল যে শহর এবং গ্রাম দুটো আলাদা এবং এদের মাঝে যোগাযোগ ব্যবস্থা, মানে যোগাযোগটা খুবই কম। কিন্তু ইন্টারেস্টিংলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই যোগাযোগের মাধ্যমটা কম বা যোগাযোগ একেবারে থাকে না, এই ধারণাটা বদলাতে শুরু করে। এই ধারণাটা বদলানোর পেছনে দুটো কারণ আছে। একটা ডেফিনেটলি একাডেমিক কারণ, মানে যেভাবে অ্যাকাডেমিশিয়ানরা দেখতে শুরু করলেন এবং যেভাবে সারা বিশ্বের বিভিন্ন প্রান্তের মধ্যে যোগাযোগ শুরু হলো, সেটা যদি একটা কারণ হয়। আরেকটা কারণ অবশ্যই হচ্ছে যে ডেভেলপমেন্টের পলিসির জন্য পিজেন্টকে প্রয়োজন। অর্থাৎ উন্নয়ন আমি কাদের করব, উন্নয়ন ব্যবস্থাকে আমি কাদের মধ্যে প্রথম উন্নয়নটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব, এবং কারা উন্নয়নের প্রতি অনেক বেশি রিসেপটিভ হবে, কারা উন্নয়নকে অ্যাকসেপ্ট করতে পারবে, সেইখানে একটা নতুন ক্যাটেগরির প্রয়োজন হলো। নতুন ক্যাটেগরির প্রয়োজন হলো মানে কি? মানে এদেরকে তুই ভিলেজ বলতে পারবি না, আর এরা তো কখনোই শহর নয়। তার মানে হচ্ছে এই একটা মিডল ক্যাটেগরির নাম পিজেন্ট দেওয়া হলো। তার মানে এটা গ্রাম নয়, এটা পুরোপুরি শহর নয়, এটা গ্রাম শহরের একটা মধ্যবর্তী অবস্থা। কেন মধ্যবর্তী অবস্থা বলা হচ্ছে সেইটা বোঝার জন্য আমাদেরকে কিছুটা এর অর্থনৈতিক পরিকাঠামোর দিকে নজর দিতে হবে। উই হ্যাভ টু লুক অ্যাট দ্য ইকোনমিক পার্সপেক্টিভ। ওকে, সো হোয়াট ইজ দ্যাট? সেটা হচ্ছে যে যদি আমরা একদম, মানে কোনগুলোকে গ্রাম বলা হচ্ছে, যেগুলো খুব একটা সারপ্লাস প্রোডাকশন করে না, খুব একটা করে না। মানে ডেফিনেটলি এরকম হতে পারে না যে যা বানায় সব খেয়ে ফেলে, ডেফিনেটলি ইটস নট লাইক দ্যাট, বাট দ্য প্রোডাকশন অফ সারপ্লাস ইজ ভেরি লেস ইন আ ফোক পোল। যদি আমরা একটা ফোক পোল ভাবি, মানে যেটা রিলেটিভলি আইসোলেটেড, যেটার সঙ্গে ওয়াইডার সিটি অ্যান্ড কমিউনিটির কানেকশনস কম, বোঝা যাচ্ছে। কিন্তু তার থেকে যেই না আমরা শহরের কাছাকাছি আরেকটু জায়গায় পৌঁছবো, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে দেয়ার লিভড আ সোসাইটি
which is not folk, definitely which is not folk. Why it is not folk? কারণ এখানকার লোকজনের অনেকগুলো ইম্পর্ট্যান্ট বৈশিষ্ট্য রয়েছে যেটা ফোক সোসাইটির মধ্যে নেই। সেটা অ্যালফ্রেড ক্রোয়েবার থেকে শুরু করে রবার্ট রেডফিল্ড এবং রেমন্ড ফার্থ, এই তিনজন স্কলার বিভিন্ন রকমভাবে এটাকে বর্ণনা করেছে। কীরকম, যদি আমরা একদম ছোট্ট করে আমাদের বোঝার মতো করে বুঝি, তাহলে প্রথম কথা হচ্ছে যে এদের প্রোডাকশনটা যদিও সাবসিস্টেন্স বেসড, কিন্তু দে লুক ফর প্রফিট মেকিং। তার মানে হচ্ছে তাদের ইকোনমির ফিলোসফিটা ইজ নট ফোক ইকোনমিক ফিলোসফি। দেয়ার ইকোনমিক ফিলোসফি ইজ ভেরি মাচ কানেক্টেড টু দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। দ্য ক্যাপিটালিস্টিক মাইন্ডসেট ইজ দেয়ার। তার মানে হচ্ছে তোমার যদি প্রফিট মেকিং মাইন্ডসেট থাকে, দেন ইউ উইল লিভ অ্যাট আ ডিফারেন্ট লেভেল than the society which doesn't really mind making profits. বুঝতে পারছেন? তার মানে হচ্ছে রেডফিল্ড এবং এরা দেখতে পাচ্ছেন যে একেবারে গ্রামের যে সমাজগুলো, দে আর নট রিয়েলি ইন্টারেস্টেড ইন প্রফিট মেকিং। তাদের জন্যই কিন্তু ওই ইকোনমিক অ্যানথ্রোপোলজিতে ওই কনসেপ্টটা আমরা পড়েছিলাম ফার্স্ট সেমিস্টারে, যে সাবস্ট্যান্টিভিজম। হোয়াট ইজ সাবস্ট্যান্টিভিজম? সাবস্ট্যান্টিভিজম বলছে যে একটা সমাজ, যেই সমাজটা ইকোনমি আলাদা ইনস্টিটিউশন হিসেবে আইডেন্টিফাই করতে অভ্যস্ত নয়। সো ইকোনমি ইজ নট আ সেপারেট ইনস্টিটিউশন, ইকোনমি ইজ অ্যান ইনস্টিটিউশন হুইচ ইজ এমবেডেড, ঢুকে রয়েছে ইন আদার ইনস্টিটিউশনস সাচ অ্যাজ কিনশিপ, সাচ অ্যাজ এজ গ্রেড, সাচ অ্যাজ নেবারহুড। তার মানে এই সম্পর্কগুলোর মধ্যে ইকোনমি লুকিয়ে রয়েছে। এটা কি করে বোঝা যাচ্ছে? বিকজ দে আর নট রিয়েলি ইন্টারেস্টেড টু ক্যালকুলেট হাউ মাচ আই হ্যাভ ইনভেস্টেড, হাউ মাচ আই এম গেনিং অ্যান্ড হাউ মাচ প্রফিট আই হ্যাভ। বুঝতে পারছি? দিস ইজ দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার অফ সাবস্ট্যান্টিভ ইকোনমি। ঠিক আছে? কিন্তু রেমন্ড ফার্থ এরা বলছেন যে এই সাবস্ট্যান্টিভ ইকোনমির যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা তুমি কখনোই পিজেন্ট সোসাইটিতে দেখতে পাচ্ছ না। কেন পাচ্ছ না? বিকজ অফ মেনি রিজনস। ওয়ান অফ দ্য মেজর রিজনস ইজ দ্যাট দে রিয়েলি ওয়ান্ট টু মেক প্রফিট। দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু, এটা যদি তাদের মাইন্ডসেট হয়, এটা যদি তাদের আইডিওলজিক্যাল পজিশন হয়, হোয়াট ইজ দেয়ার মেটেরিয়াল পজিশন? দে আর রিলেটিভলি ক্লোজার টু দ্য সিটিজ, শহরের বেশি কাছে। সো দেয়ারফর দে হ্যাভ এক্সচেঞ্জ রিলেশনশিপস and they are very much influenced by city life. বোঝা যাচ্ছে? So this is number two. Number three is that they are interested in national and international affairs. So they are quite enlightened and they really want to get connected with the wider world. ঠিক আছে? এখন এই ক্যাটেগরিটা 20th সেঞ্চুরি শুরুর দিক থেকে আমরা দেখতে পাচ্ছি। কেন দেখতে পাচ্ছি? তার পেছনে মূল কারণ হচ্ছে যে দেখ, সোশিওলজিস্টরা একদিকে কমপ্লেক্স ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি স্টাডি করছিল, অ্যানথ্রোপোলজিস্টরা এই সময় দে ওয়ার অ্যাকচুয়ালি স্টাডিং দ্য রুরাল অ্যান্ড ট্রাইবাল রিলেটিভলি আইসোলেটেড ভিলেজেস। হোয়াট ওয়াজ হ্যাপেনিং ইন বিটুইন? They didn't have any conceptual tool to explain what is happening in the beginning between this urban pole and the folk pole. তো এখানে কিন্তু রবার্ট রেডফিল্ডের একটা মারকাটারি ইম্প্যাক্ট রয়েছে। সো হি অ্যাকচুয়ালি ফাউন্ড আউট দ্যাট দেয়ার এক্সিস্টস আ মিডল রেঞ্জ বিটুইন দিস টু এক্সট্রিম পোলস অ্যান্ড দ্য পিপল হিয়ার ওয়ের নেমড অ্যাজ পিজেন্টস। এবং ইন্টারেস্টিংলি দেখা যাচ্ছে যে পিজেন্টরা সারা পৃথিবীতেই বিভিন্ন সোশ্যাল মুভমেন্টের সঙ্গে নিজেদেরকে জড়িয়ে ফেলছে। ঠিক আছে? সেটা মেক্সিকোতে হয়েছে, সেটা আমাদের দেশে আমাদের নকশালবাড়ি মুভমেন্ট ইস আ পিজেন্ট মুভমেন্ট। তার মানে হচ্ছে পিজেন্টস আর নট আ প্যাসিভ রিসেপ্টার। প্যাসিভ রিসেপ্টার মানে যা হচ্ছে হচ্ছে। দে আর নট প্যাসিভ রিসেপ্টার্স, রাদার দে আর বিকামিং অ্যাক্টিভ এজেন্টস। ঠিক আছে? একজন মানুষ বা একটা সমাজ কখন এজেন্ট হয়ে ওঠে? যখন সে তার কনসিয়াসনেস এমন জায়গায় পৌঁছয় যে সে মনে করে দ্যাট আই ক্যান চেঞ্জ মাই সিচুয়েশন,
I can update my situation and I can make significant contribution to the society for the betterment of our future generations. তখনই তো একজন মানুষ এজেন্ট হয়ে ওঠে। তো তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন পিজেন্ট মুভমেন্ট সারা পৃথিবীতে এরা নিয়ে আসছে। হ্যাঁ, রাইট রাইট। এটা আপনি যেটা বললেন, এটা ট্রায়াঙ্গেল গ্রুপের বললেন, তো এদের মধ্যে যেটা হচ্ছে যে এটা রুলারে পড়ছে না, এটা সিটিজেনের পড়ছে না, in between, exactly. তো এরা চাইছে আরো মানে অ্যাডভান্স হতে। they are actually trying to become part of the global economy. একদমই তাই। এবং এইটা খানিকটা ডেভেলপমেন্টের এজেন্ডাও বটে। ভালো করে ভেবে দেখ, মানে দিস ইজ ওয়াই পিজেন্ট অ্যাজ এ ক্যাটেগরি গেইন সো মাচ অফ ইম্পর্টেন্স আফটার সেকেন্ড ওয়ার্ল্ড। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এত গুরুত্ব কেন পেল? কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই তো ডেভেলপমেন্টের মেইন ডিসকোর্সগুলো আসলো। তার মানে হচ্ছে তুই কাকে ডেভেলপমেন্টের ইনপুট দিয়ে বেশি হ্যাপি হবি, যে ফাইনালি সেটাকে ব্যবহার করে সেলফ সাস্টেইন করবে এবং ফাইনালি ইমপ্রুভ করবে। সো দে ফাউন্ড আউট দ্যাট মিডল এজ পিপল আর ডুইং বেটার। সেই হ্যাঁ, তারপর তুই যেটা বলছিলি বল। হ্যাঁ, ওই যে আপনি পয়েন্ট বলে দিলেন, হ্যাঁ, মিডিল ওরাকেই রিসোর্সটা দিল, মিডিলের লোক এক্স্যাক্টলি। ওই তারপরে ওটাই হলো, আমি ভাবলাম যে ওরা কানেকশন পেলে কেমন করে না, ওইখান থেকে মানে এটা হচ্ছে বোথ ওয়ে। সো দে ওয়ার হিস্টোরিক্যালি কানেক্টেড। তারা ইতিহাসগতভাবেই তারা শহরের সঙ্গে অনেক বেশি যুক্ত ছিল এবং দে ওয়ার পার্টিসিপেটিং ইন ট্রেড নেটওয়ার্কে তুই যত পার্টিসিপেট করবে তো তত চোখ খুলে যাবে, রাইট? সো দ্য সোসাইটি উইল চেঞ্জ ভেরি র্যাপিডলি এবং দে আর ভেরি রিসেপটিভ টু চেঞ্জেস। নট এভরি সোসাইটি ইজ রিসেপটিভ টু চেঞ্জ। অনেক সমাজ আছে যারা চাই না চেঞ্জ হতে। হ্যাঁ, দেয়ার আর মেনি রিজনস ফর ইট। তো প্রিজেন্টস আর ভেরি রিসেপটিভ টু চেঞ্জ। তো তার মানে হচ্ছে যে সেই জায়গা থেকে কিন্তু আবার একই সঙ্গে রেডফিল্ড, রেমন্ড ফার্থ এরা এটাও দেখাচ্ছেন, অলদো দে আর ভেরি রিসেপটিভ টু চেঞ্জ বাট দে আর ভেরি স্ট্রংলি ক্লিঙ্গিং টু দেয়ার ট্র্যাডিশন। একদম ওরা এই শব্দটা ইউজ করছে, ক্লিঙ্গিং, মানে হচ্ছে যে দে আর হ্যাপি উইথ দেয়ার ট্র্যাডিশন বাট দে ওয়ান্ট দ্যাট ইকোনমিক প্রসপ্যারিটি। ঠিক আছে? অ্যান্ড ইন অর্ডার টু অ্যাটেইন দ্যাট ইকোনমিক প্রসপ্যারিটি দে ওয়ান্ট টু পার্টিসিপেট ইন পলিটিক্স, in national and international affairs, and they are no longer confined to their very local and regional sentiments. They are trying to map their presence with the global forces. এই হচ্ছে মোটামুটি পিজেন্ট্রিকে বোঝার জায়গা। ঠিক আছে? হ্যাঁ, এবারে এটার যে ডিফাইনিং ফিচার সেগুলো 3-4 পয়েন্ট, আমাদের এগ্রিকালচার, স্মল স্কেল সোশ্যাল এগ্রিকালচার, বাট ইট ইজ আ সারপ্লাস মেকিং এগ্রিকালচার। দে হ্যাভ লাইক আ পার্টিসিপেশন ইন ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অ্যান্ড দে আর অকুপাইং আ মিডল রেঞ্জ বিটুইন দ্য ফোক পোল অ্যান্ড দ্য আরবান পোল। এই 4টে পয়েন্টে আমাদেরকে পিজেন্টকে ডিফাইন করতে হবে। অ্যান্ড ইন্টারেস্টিংলি আলফ্রেড ক্রোবার কত সাল বলতো আমার এখানে লেখা আছে, 1948, ইয়েস 1948-এ উনি এটা বলেছে যে পিজেন্ট্রি is part economy, part culture. বুঝতে পারছিস? So he is kind of isolating economic institution and cultural institutions within the peasants. তো কনসেপচুয়ালি এই পিজেন্ট্রি ব্যাপারটা অনেক বেশি ডেভেলপ করে 1930s এবং 1940s-এর পর থেকে। আর বুঝতেই পারছি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়ে যাওয়ার পরে ইট বিকেম আ পলিটিক্যাল ক্যাটেগরি অ্যান্ড ইট বিকেম ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু স্টাডি পিজেন্ট। তো এই হচ্ছে পিজেন্টের বেসিক কনসেপ্ট, বুঝতে পারলি? ঠিক আছে, ওকে।